আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। ঠিক যেমনটা বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের রেজাল্টের পর যে ভারতে একটা বড় প্রোটেস্ট করানোর প্ল্যানিং চলছে, তেমনটাই এখন প্রায় পরিষ্কার হয়ে উঠছে। 2024-এ হওয়া বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময়ই বলেছিলাম যে ভারতেও এরকম একটা প্রোটেস্ট করানো হবে, সেই দিকেই এগোচ্ছে। এই প্রোটেস্টের পরই অরাজকতা শুরু হবে, গৃহযুদ্ধ হবে এবং তাদের সবচেয়ে এক্সপেক্টেড আর্মিদের শাসন লাগু করতে পারবে। অরাজকতার মধ্যে দিয়ে, বিশৃঙ্খলার মধ্যে দিয়ে তাদের কাঙ্ক্ষিত শৃঙ্খলা তারা আনবে। অ্যাজেন্ডা 2030-র প্যাটার্নে নতুন শাসন ব্যবস্থা আনা যাবে। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কাতে জেনজেড মূলত এই প্রোটেস্ট করেছে, তবে এই প্রোটেস্ট কোনোটাই স্বতঃস্ফূর্ত না। অত্যন্ত পরিকল্পনা মাফিক তাদের এজেন্টসদের দিয়েই আন্দোলনের আবহাওয়া তৈরি করা হয়। ইস্যু খুঁজতে হয় না, কারণ যাদের বিরুদ্ধে আন্দোলন করা হয় তাদের বিরুদ্ধে লাখো অভিযোগ এমনিতেই থাকে, এমনিতেই মানুষ ক্ষিপ্ত, অখুশি থাকে। তাই তাদেরকে ম্যানিপুলেট করা খুব একটা কষ্টকর কাজ না, খুব ইজিলি করা যায়। এই কারণে মনে হতে পারে এগুলো অত্যন্ত স্বতঃস্ফূর্ত আন্দোলন। মাত্র এক সপ্তাহ হলো ভারতের জেনজেডের একটি অনলাইন মুভমেন্ট সংগঠিত করা হচ্ছে। ককরোচ জনতা পার্টি নামে একটি ডিজিটাল পার্টি গঠন করা হয়েছে, যাদের ফলোয়ার সংখ্যা মাত্র 4-5 দিনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সব রেকর্ড ভেঙে দিচ্ছে। ইনস্টাগ্রামে বিজেপি, কংগ্রেস সবার ফলোয়ার সংখ্যাকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। কিভাবে শুরু হলো এই মুভমেন্ট? কয়েকদিন আগে ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সূর্যকান্ত একটি মামলার শুনানির সময় বেকার যুবকদের উদ্দেশ্যে মন্তব্য করেন যে এরা ককরোচ, প্যারাসাইটস, আরশোলা, পরজীবী। There are already parasites in society. You attack you people, you attack the system, and you want to join hands with them. But there are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. বিচারপতির এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ক্ষোভ, অসন্তোষ প্রকাশ করতে শুরু করে তরুণ সমাজ। এই মন্তব্য অনেকটা কাটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করে। প্রচুর আছে যারা বেকার, যোগ্যতা কোয়ালিফিকেশন থাকার পরও চাকরি পাচ্ছে না, কারণ তারা গভর্নমেন্টই তুলে দিতে চাইছে। তাই এখন আর চাকরির প্রশ্ন আসছে না, চাকরি আর দেওয়া হবে না এবং এই সিস্টেমকে যতটা সম্ভব ভঙ্গুর করে দেওয়া হবে, বদনাম করে দেওয়া হবে। অবাধ দুর্নীতিও যেটা করার একটা হাতিয়ার। ফলে সরকারি ঝাড়ুদারের পোস্টের জন্যে হাজারো পিএইচডি লাইনে দাঁড়াচ্ছে। 29% গ্র্যাজুয়েট এখন বেকার। রীতিমতো অনলাইনে ক্ষোভে ফেটে পড়ে জেনজেড এই বিষয়টি নিয়ে। তার একদিন পরেই আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে পাঠরত একজন ভারতীয় যুবক অভিজিৎ দীপকে নাকি মজার ছলে একটি পোস্ট করে বসেন অনলাইনে যে সমস্ত ককরোচ বা আরশোলাদের এক হওয়া উচিত। এরপরেই নাকি ওই পোস্টটিতে অনেকের সাড়া মিলতে থাকে। প্রচুর জেনজেড সমর্থন করতে শুরু করে তার এই আইডিয়াকে। ট্রেন্ডিংয়ে চলে আসে বিষয়টি। অভিজিৎ বিষয়টি লক্ষ্য করার পর সবার আবেগ দেখে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলেন ককরোচ জনতা পার্টির এবং একটি ডিজিটাল পার্টি তৈরি করে ফেলেন। অনেকটা স্যাটাইরিক্যাল, ব্যঙ্গাত্মক একটি পার্টি। জেনজেড হু করে ফলো করতে শুরু করে। 16 মিলিয়নের ওপর এখন তাদের ফলোয়ার। সব রেকর্ড ভেঙে দিচ্ছে তারা। এই অভিজিৎ একসময় ছিলেন আপ অর্থাৎ আম আদমি পার্টির ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। অলরেডি বলেছি এইসব আপ, টিএমসি আরও অনেক বিভিন্ন স্টেটের আঞ্চলিক পার্টি, এরা বিজেপির সহযোগী পার্টি হিসেবে কাজ করে। এদের ফান্ডিংও একই জায়গা থেকে আসে। শুধু তাই নয়, এমনকি কংগ্রেসও এই কাজটা করে। পক্ষ বিপক্ষ সব পার্টি একটাই লক্ষ্যে কাজ করে এবং শুধু এটা এখন না, স্বাধীনতার পর থেকেই চলছে। কোনো জায়গায় ইতিমধ্যে তারা রাস্তায়ও নেমেছে। পোস্টার তৈরি করা, সিজেপি পার্টির মেম্বার হিসেবে নিজেকে শো করা, এইভাবে প্রতিবাদী মুখ হিসাবে তারা উঠে আসছে। নামি দামি সেলিব্রিটিরা জয়েন করছে মেম্বার হিসাবে এই পার্টিতে। তবে যেমনটা বলা হচ্ছে যে এটা একদম স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন, এরকম কিন্তু না। এটাকে করানো হচ্ছে অ্যাজেন্ডা 2030-র জন্যে। কেন করানো হচ্ছে সেগুলোর কারণ নিয়ে অলরেডি অনেক ভিডিওতে বলেছি। মার্শাল ল লাগু করা, ये एक सिंगल कॉज में शामिल होना, सबीर भाटिया जैसे ग्लोबल इंडियंस का पार्टी ज्वाइन करना, ये सब कोई प्लान्ड कैंपेन नहीं कर सकता है। और इसीलिए ये एक करारा तमाचा है सरकार पर और विपक्षी पॉलिटिकल पार्टीज पर भी, इंक्लूडिंग आम आदमी पार्टी। मजाक में शुरू की गई कॉकरोच जनता पार्टी के 6 मिलियन से ज्यादा फॉलोअर्स हो गए इंस्टाग्राम पर सिर्फ 2 दिन के अंदर। कुछ लोगों को ये बात हजम नहीं हो रही कि ये कैसे हो सकता है। पक्का इसके पीछे कोई ना कोई बड़ी ताकत होगी, कोई डीप स्टेट, कोई ना कोई पॉलिटिकल पार्टी से अंडरग्राउंड सपोर्ट कर रही होगी। लेकिन मैं कहना चाहूंगा, जरा आंखें खोलकर देखो, ये देश के यूथ का फ्रस्ट्रेशन है। देश की जनता के अंदर जो गुस्सा है, ये कॉकरोच जनता पार्टी उसकी एक रिफ्लेक्शन है।
इसके पीछे कोई बड़ी ताकत नहीं है। लिटरली जितना सर्च करके देख लो, इसे सिर्फ एक इंसान ने चलाया था, अभिजीत उसका नाम है। इसने पास्ट में आम आदमी पार्टी में जरूर काम किया था, लेकिन इसने सिर्फ अपने बल पर मजाक मजाक में इस वेबसाइट को शुरू किया था। ভারতীয়দেরকে মোটামুটি দুভাগে ভাগ করে ফেলা হয়েছে, একদল সমর্থনকারী আর একদল তাদের বিরোধী। এই দুই দলকেই মুখোমুখি করা হবে। ইন্টেনশনালি এগুলো করানো হচ্ছে। দেখবেন সরকার এমন এমন পদক্ষেপ নিচ্ছে যেগুলো রাগ বাড়াবে, যাতে মানুষ প্রায় সমস্ত বিষয়ে রাস্তায় নেমে আসে। সেই রকম একটি পরিমণ্ডল তৈরি করা হচ্ছে। পক্ষ বিপক্ষ সবাই একই লক্ষ্যে কাজ করছে। সারা বিশ্ব জুড়ে ওই গোপন সংগঠনগুলোর এখন একটাই উদ্দেশ্য হলো গভর্নমেন্টগুলোকে ফেলে দেওয়া, গণতন্ত্রকে ডিসমেন্টেল করে দেওয়া, গণতান্ত্রিক এই কাঠামো বা সিস্টেমকে তুলে দেওয়া এবং একনায়কতন্ত্রের দিকে বিষয়টিকে নিয়ে যাওয়া। কারণ এটা না হলে তাদের লক্ষ্য পূরণ হবে না। দাজ্জাল এক জায়গা থেকে সারা বিশ্বে শাসন করতে পারবে না। তার জন্য মঞ্চ সঠিকভাবে প্রস্তুত করে রাখতে হবে। একটাই আইন, একটাই রুল এবং আর্মি শাসন। বলা হচ্ছে জেন জেড যখন পরিবর্তন চায় তখন সেটা পরিবর্তন হয়ে যায়, যেমন বাংলাদেশ নেপালে হয়েছে। এবং ওই জায়গাগুলোতে যে নতুন গভর্নমেন্ট এসেছে, বলা হচ্ছে তারা নাকি গণতান্ত্রিক কাঠামোকে আরও বেশি মজবুত করেছে। এটা একদমই ভুল কথা। যাদেরকে আনা হয়েছে এগুলো খুবই স্বল্প সময়ের জন্য, এদেরকে যে কোনো সময় পাল্টে বা সরিয়ে ফেলা হবে। অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় আছে এইসব গভর্নমেন্টগুলো। ভারতে একটু অন্যরকম বিষয় হবে। অরাজকতা গণ্ডগোলের মধ্যে দিয়ে ওয়ান পার্টি রুলের দিকে যাবে এবং হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে। এটা যে স্বতঃস্ফূর্ত আন্দোলন না, সেটা বোঝার আরেকটি উপায় হলো দেখবেন এদের এক্স হ্যান্ডেল, অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস বন্ধ করে দেওয়া হচ্ছে, যেন এদের এগেনস্টে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এদেরকে পুরোপুরি দমানো হবে না। এরা যাতে এদের কাজ চালিয়ে যেতে পারে তার সুব্যবস্থাও করে দেওয়া হবে। ওখানে কোনো বাধা আসবে না, আন্দোলন চলবেই। এইভাবে এখন ভারতে বেশ অনেকগুলো আন্দোলন চলছে। ওই সমস্ত আন্দোলনগুলোকেও একটা বড় আন্দোলনের সাথে যুক্ত করা হবে। দেখুন, খুব ইন্টারেস্টিংলি এরকম প্রচার হতে শুরু করে যে ককরোচ জনতা পার্টির 49% ফলোয়ারই পাকিস্তানের। কিন্তু এই দাবিকে নস্যাৎ করে দেয় মেইন স্ট্রিম মিডিয়ায়। তারাই ডিবাঙ্ক করে দেয়। বিচারপতির মন্তব্য, অভিজিৎ দীপকে নামক একজনের সোশ্যাল মিডিয়া পোস্ট করা, তারপর সেটাকে ভাইরাল করা, রেকর্ড ব্রেকিং ফলোয়ার তৈরি করে দেওয়া, বিভিন্ন নামি দামি সেলিব্রিটি, রাজনীতিবিদ, বিভিন্ন ফিল্ডের প্রভাবশালী ব্যক্তিরা এই সিজেপি পার্টিতে জয়েন করা, সবই পরিকল্পনা মাফিক করা। এই সিজেপিকে একটি ডিজিটাল বিপ্লবের তকমা দেওয়া হচ্ছে, যে একটি পার্টি চালানোর জন্যে মাঠে নামার দরকার নেই, বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করা সম্ভব। যে কাজ মাঠে নেমে হয় সেগুলোই হবে এখন স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটাও এজেন্ডা 2030-এর সাথে হুবহু ম্যাচ করে। ডিজিটালাইজড পৃথিবী তৈরি করা, রাজতন্ত্রকে ভেঙে দিয়ে খিলাফত তথা উসমানীয় খিলাফতের পতন ঘটানোর পর বিভিন্ন দেশকে কোট আনকোট স্বাধীনতা দিয়ে পৃথিবীকে বহু দেশে বিভক্ত করা এবং সেখানে কোট আনকোট গণতন্ত্র তৈরি করা, ইউএন বা ইউনাইটেড নেশনস তৈরি করা, এগুলো ছিল আজকের পরিস্থিতি তৈরি করার পরিকল্পনার অংশ। গভর্নমেন্টগুলো হবে করাপ্টেড, যারা জনগণকে শোষণ করবে, আর জনগণের ভোটাধিকার প্রয়োগ, এটা হবে সবচেয়ে বড় প্রহসন ও জালিয়াতি। এটা একসময় জনগণ উপলব্ধি করতে পারবে এবং এই গভর্নমেন্টগুলোকে একসময় তারা নিজেরাই ফেলে দেবে। ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা সারা পৃথিবীতে একটাই সরকারের কনসেপ্টকে তারা অ্যাকসেপ্ট করে নেবে। এটাই ক্রোনোলজি। এভাবেই প্ল্যান সেট করা হয়েছে। অনেক পার্টি মানে অনেক মতামত। এত সবার মতামত নিতে গেলে একটাই আইন লাগু করতে অনেক বাধা আসবে, বিরুদ্ধে অনেকে দাঁড়িয়ে যাবে। তাই ছোট করে আনো, গুটিয়ে আনো, আর একটাই পার্টির কথা চলবে, এরকম পরিস্থিতি তৈরি করো। ভারতের এত ভাষাভাষী বর্ণ কালচারের মানুষ আছে যে এই কাজটা করে ওঠা তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। ভারতের এই ব্যবস্থা তাদের জন্য একটি বাধা। এই বাধা তারা বহুদিন ধরে অতিক্রম করার চেষ্টায় আছে। হেনরি কিসিঞ্জার, ডোনাল্ড ট্রাম্প, এপস্টিন, এরা দেখবেন খুব নোংরা ভাষায় ভারতীয়দের আক্রমণ করেছে। তৃতীয় বিশ্বের মানুষদেরকে তারা যথেষ্ট ঘৃণা করে, কারণ এই সব মানুষদেরকে এজেন্ডার জন্য প্রস্তুত করতে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই কারণে ছোট করে আনো, গুটিয়ে আনো, আর একটাই পার্টির কথা চলবে, এরকম পরিস্থিতি তৈরি করো। এই কারণেই ট্রাম্প ওয়েস্ট বেঙ্গলে জেতার পর নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, যাতে সহজে আইন লাগু করা যায় বিনা বাধায়। এই কারণে ভারতে হিন্দু সেন্টিমেন্টকে ইউজ করা হয়েছে এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্যে। অখণ্ড ভারতের কনসেপ্টও এটার কারণেই, যখন একজনই সম্রাট থাকবে, আবার আগেকার রাজতন্ত্রের মতোই, এবং বিভিন্ন অঞ্চল ভিত্তিক সামন্ত রাজারা থাকবে। যদি দেখা যায় শেষ জমানার বিভিন্ন ইঙ্গিতপূর্ণ হাদিস অথবা অলি আউলিয়াদের ইলহামে বিভিন্ন জায়গার খলিফা, বাদশাহ
বা সম্রাটদের কথা বলা হচ্ছে। অনেকে হয়তো ভাবতে পারেন এখন তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই সব আছে, সম্রাট, খলিফা এসব তো নেই। হয়তো খলিফা সম্রাট হিসাবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদেরকেই বোঝানো হয়েছে। এটা কিন্তু নাও হতে পারে। লিটারালি আক্ষরিক অর্থেই বাদশাহ, খলিফাদেরকেই ইঙ্গিত করা হতে পারে, যারা আবার ওই সব নামেই ক্ষমতায় বসবে খুব শীঘ্রই, যাদের লক্ষ্য হবে সেই একটাই এজেন্ডা। निराशा छाई हुई थी और सेकेंड वर्ल्ड वॉर के बाद पोस्ट वर्ल्ड वॉर एक दुनिया में एक नया ऑर्डर, न्यू वर्ल्ड ऑर्डर उसने आकार लिया। शांति के मार्ग पर चलने की शपथ हुई। सैन्य नहीं, सहयोग, इस मंत्र को लेकर के दुनिया के अंदर विचार प्रबल होते गए। यूएन का निर्माण हुआ, इंस्टीट्यूशंस बनी। साथियों, आज दुनिया नए वर्ल्ड ऑर्डर की तरफ बढ़ रही है। भारत के बढ़ते सामर्थ्य के साथ ही विश्व में भारत की भूमिका भी तेजी से बदल रही है।